হ্যালো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই 2025 এবং 26-26 শিক্ষার্থীরা আইসিটির 1 থেকে 6 নম্বর পর্যন্ত যে অধ্যায়গুলো আছে এগুলো নিয়ে অনেক টেনশনে আছো। তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই। আমরা তোমাদের জন্য সহজ পদ্ধতিতে এবং সাবলীলভাবে আইসিটির যত ধরনের সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য হাজির হয়েছি। তো প্রাথমিকভাবে আমরা আইসিটির 3য় অধ্যায়ের প্রথম অংশের যে সমস্ত সমস্যাগুলো সমাধান নিয়ে আলোচনা করব, যেমন সংখ্যা পদ্ধতির ইতিহাস, সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং সংখ্যা পদ্ধতির যোগ ও বিয়োগ, যেটার সাহায্যে সংখ্যা পদ্ধতির রূপান্তরের বিভিন্ন সমস্যা, তারপর যোগ ও বিয়োগের মাধ্যমে পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যা নির্ণয় এবং যাবতীয় বিগত সালের এবং বর্তমান সময়ের সম্ভাবনাপূর্ণ যে সমস্যাগুলো আসতে পারে এরকম কিছু এমসিকিউ এবং সিকিউ টপিকস নিয়ে আমরা আলোচনা করব, যেটা তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোতে ভালো ফলাফলের বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে। তো শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমাদের লেকচার 1 এর ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস। তো আমরা অনেকেই জানি না সংখ্যা পদ্ধতি কি জিনিস, তার আগে সংখ্যা কি জিনিস এবং সংখ্যাটা যে আবিষ্কার হয়েছে সেটা আমাদের কোন সময় থেকে। তো সংখ্যা পদ্ধতির ইতিহাসটা আইসিটি পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিকস, এজন্য আমরা আজকে সেটা আলোচনা করব। তো প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস জানতে গিয়ে যে আমরা এখানে একটা কথা লিখেছি, মানব সভ্যতার সূচনা লগ্ন। যে মানব সমাজ যখন থেকে শুরু হয় তখন থেকে দেখা যেত যে মানুষ বিভিন্ন বিনিময়ের কাজে বিভিন্ন বিনিময়ে দ্রব্য আদান প্রদান করতো। যেমন আমরা একজন ধান দিলে ধানের পরিবর্তে অপরজন গম দিয়ে সেটা বিনিময় মাধ্যমটা বাস্তবায়ন করতো। এবং প্রাচীনকালে সেটা দেখা যেত কি যে আমরা যে বিনিময়ের মাধ্যমগুলো হিসেবে গণনার কাজ করতাম, যে আঙ্গুলের যে দাগগুলো আছে এগুলো দিয়ে হিসাব নিকাশ করতাম। আবার যে পাহাড়ে যারা বসবাস করতো পাহাড়ের গুহায়, এই পাহাড়ের গুহায় বসবাসকারীরা পাহাড় গুহায় দেহালে বিভিন্ন ধরনের দাগ টেনে টেনে হিসাব নিকাশ করতো। আবার দেখা যেত কি আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে কি যে অনেকে নুড়ি বা পাথর দিয়ে হিসাব নিকাশ করতো। তো যখন দেখা গেল কি যে মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে যে বিভিন্ন গণনা পদ্ধতি ব্যবহার করতো সেগুলো কি ছিল? অলিখিত ছিল। তার মানে আমরা বর্তমান সময়ে যে সমস্ত বিভিন্ন ধরনের সংখ্যাগুলো ব্যবহার করি এগুলোর মতো ছিল না। তার মানে সেগুলো ছিল কি? অলিখিত। তো যখন দেখা গেল যে সভ্যতার ক্রমবিকাশ, তার মানে এই সভ্যতার ক্রমবিকাশের ফলে আমাদের যে গণনা পরিধিটা ছিল সে গণনা পরিধিটা কি হয়? বৃদ্ধি পায়। আমরা যখন পূর্বে যে মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে জেনে এসেছি যে মানুষ যে আঙ্গুলের যে গিট গুলো আছে বা দাগ গুলো আছে এগুলো দিয়ে হিসাব করতো, তারপর নুড়ি বা পাথর দিয়ে বা কাঠি দিয়ে হিসাব করতো। এখন আমি যদি তোমাদেরকে বলি যে এই হাতের আঙ্গুলগুলো দিয়ে তোমরা 1000 বা 500 বা 1 লক্ষ পরিমাণ হিসাব করো, তো তোমরা পারবা, কিন্তু তোমাদের গণনাটা কি হবে? একটু কঠিন হবে। আবার যদি আমি পাথর দিয়ে হিসাব করতে দিই তাহলে হিউজ পরিমাণ পাথর লাগবে। কিন্তু আমরা যদি একটা সংখ্যাকে বর্তমান সময়ের আধুনিক সংখ্যা পদ্ধতি অনুসারে লিখে প্রকাশ করতে চাই এটা কিন্তু সহজেই পারবো, যেটা কিন্তু আগে বা মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে এই সুবিধাটা ছিল না। তো পরবর্তীতে আমরা যেটা জানতেছি যে সভ্যতার ক্রমবিকাশের ফলে আমাদের নতুন নতুন গণনা পদ্ধতির কি হয়? অভাব অনুভূত হয়। এরই ধারাবাহিকতায় 3400 খ্রিস্টপূর্বাব্দে মিশরীয় সভ্যতায় একটা নতুন বা এবং প্রথম লিখিত আকারে সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হয়, যেটার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। এবং এই হায়ারোগ্লিফিক্স মিশরীয় যে সভ্যতায় যে সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার হতো সেটার অর্থটা হচ্ছে পবিত্র লিপি। এবং এরই ধারাবাহিকতায় পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতিগুলো আবিষ্কৃত হয়, যেমন রোমান, মেয়ান, টালি। এখন এই সংখ্যা পদ্ধতির ইতিহাসটাকে যদি আমরা আবার সুন্দর করে প্যাসেজ আকারে লিখতে পারি খ নম্বর বা অন্যান্য প্রশ্নের উত্তরগুলোতে, তাহলে আমরা যদি আবার সামারাইজ করে বলতে চাই যে সংখ্যা পদ্ধতির ইতিহাস কি বা সংখ্যা পদ্ধতির ইতিহাস ব্যাখ্যা করো, তাহলে উত্তরটা সুন্দর করে বলা যায় যে মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে মানুষ বিভিন্ন ধরনের গণনা পদ্ধতি ব্যবহার করত। যেমন হাতের আঙ্গুলে হিসাব নিকাশ করত, কাঠি দিয়ে হিসাব করত, পাথর দিয়ে হিসাব করত। যে সভ্যতার ক্রমবিকাশের ফলে মানব সভ্যতার যে গণনা পরিধিটা ছিল সেটা বৃদ্ধি পায়। এর ধারাবাহিকতায় সর্বপ্রথম 3400 খ্রিস্টপূর্বাব্দে মিশরীয় সভ্যতা একটা প্রথম লিখিত আকারের সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হয়, যার নাম হায়ারোগ্লিফিক্স। এবং পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হয়, যেমন রোমান,